হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল শুক্রবার আর এখন ঘড়িতে বেজে গেছে সকাল 7টা। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি, কারণ হাজব্যান্ড যাবে অফিসে, আবার ছেলের স্কুলও তো আছে, আর আমার বাবা ভাই ওরাও রয়েছে। তো সব মিলিয়ে না আজকে রান্নার প্রচণ্ড চাপ থাকবে আমার। তো হাজব্যান্ড তো সকালবেলা ঘুম থেকে উঠেই বাজারে চলে গেছে, যেহেতু ওরা রয়েছে একটু ভালো মন্দ আনতে হবে বাজার থেকে, তো সেই কারণেই। তো হাজব্যান্ড বাজার থেকে এসেই আর কি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে, না হলে ওরও লেট হয়ে যাবে। তো সেই কারণেই আমি হাজব্যান্ড ফেরার আগে ভাবছি একটুখানি ডাল আর ভাত করে রাখবো, আর বাজার থেকে যেহেতু মাছ আনবে তো এই মাছ ভাজা করে দিলেই আর এই ডাল দিয়ে ওর খাওয়া হয়ে যাবে। আর তারপরে হাজব্যান্ড বেরিয়ে গেলে তারপরে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলে বাকি রান্নাটা করব। তো এরই মধ্যে হাজব্যান্ড হচ্ছে বাজার থেকে চলেও এসেছে। আজকে শুধু এই মাছ আর মাংস আনার জন্যই গেছিলো, সবজি টবজি কিছু আনেনি, তো ওই জন্য বাজার থেকে আসতে খুব একটা দেরি হয়নি। তো এদিকে মাছগুলো এখনকার মতো একটা মাছই পরিষ্কার করে নেব, হাজব্যান্ডকে যেটা ভাজা করে দেব ওটাই আর কি, আর বাকিগুলো হচ্ছে পরে করব। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল কাকলি চ্যালেঞ্জ আইডি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে তোমার রান্নাঘরের জন্যই ভিডিওটা দেখা। আচ্ছা দিদিভাই, একদিন হচ্ছে ভালো করে আমার রান্নাঘরটা তোমাকে দেখিয়ে দেব, মানে কিচেন ট্যুর দিয়ে দেব। আর তারপরে আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রোডস অ্যান্ড রাইমস থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে তোমার রান্নাঘরের দরজাটাই সাদা রং বা তোমার কাবার্ডগুলোর মতো রং করে নাও, ভালো লাগবে। হ্যাঁ দিদিভাই, আমিও সেটাই ভাবছিলাম। আর জানো তো আমাদের উপরের প্রত্যেকটা রুমের দরজারই অবস্থা ভীষণ খারাপ, তো রং করালে হচ্ছে প্রত্যেকটা দরজাই করাতে হবে, তো সেই জন্য একটু সময় লাগতে পারে হয়তো। আবার হাজব্যান্ড বলছিল যে ওখানে যেহেতু একটা দরজার অপোজিটে একটা ড্রয়ার রয়েছে রান্নাঘরে, তো সেই ড্রয়ারটা খুলতেও একটু অসুবিধা হয়, তাই হাজব্যান্ড বলছিল যে দরজাটা একেবারেই খুলে দেবে। আবার আমাদের এই উপরে তো ইঁদুরের খুব উপদ্রব, তো সেই কারণে হচ্ছে দরজাটার জন্যই রান্নাঘরটা অনেকটা সেফ থাকে, মানে মাঝে মধ্যে কোনো কিছু যদি খোলা জায়গাতেও থাকে, মানে সবজি তরি তরকারি বা ফল টল এগুলো খোলা জায়গাতে থাকলেও যদি দরজাটা বন্ধ করা থাকে তাহলে খুব একটা অসুবিধা হয় না। তো সেই কারণেই হচ্ছে দরজাটা না খুললেও হয় না, বা খুললেও অসুবিধায় পড়তে হবে আর কি। তো দেখা যাক, দরজা নিয়ে একটা চিন্তা ভাবনা আছে আমাদের। তো ওদিকে প্রথমে একটা মাছ ভাজা করে নিয়ে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে বাকিদের জন্য মাছ ভাজাগুলো করে নিচ্ছি। তো আমার বাবা বলেছিল যে একবারে দুপুরে খাওয়া দাওয়া করেই হচ্ছে বেরিয়ে যাবে, আজকে যেহেতু ওরা থাকবে না। তো আমি ভেবেছি কি সকালে যেহেতু আমার রান্নাবান্না হয়েই গেছে, এখন ওই 8:30 মতো বাজে, আর ওরা সকলেই ঘুম থেকে উঠে পড়েছে। আর আমাদের বাড়িতেও, মানে আমার বাপের বাড়িতে সবাই আমরা সকাল সকালই খাবার দাবার খেয়ে নিই। তো সেই কারণে আমি ভাবলাম যে তাহলে একবার অফার করে দেখি, সকালবেলা তাহলে মাছ ভাজা ডাল দিয়ে ভাত খেয়ে নিক, আর দুপুরে যা মাংস টাংস হবে ওগুলো খেয়ে, মানে ওগুলো দিয়ে খেয়েই আর কি বেরিয়ে যেতে পারবে। তো সেই কারণেই আর কি মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এখন হচ্ছে মাংসটাও পরিষ্কার করে নেব। আর জানো তো এখনও আমার মিক্সার গ্রাইন্ডারটা বাড়িতে আসেনি, তো এই যে এত রান্নাবান্না কী করে যে সামাল দেবো সেটাই ভেবে পাচ্ছি না। তো এই যে মাছ ভাজাটা এদিকে হয়ে গেছে, তো ওদেরকে খেতে দিয়ে দেবো সকালবেলা ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে মাছের তেল দিয়ে, আর তাহলে মানে ধীরে সুস্থে আমি রান্নাটা করতে পারবো। আর এদিকে হচ্ছে ছেলের জন্য আবার টিফিনও তৈরি করতে হবে। ওই যে বললাম না যে ওকে আজকে স্কুলটা কামাই করাবো না, ও অবশ্য যেতে চাইছে না স্কুলে, কারণ আমার ওই 2 ভাই রয়েছে, ওর দাদু রয়েছে, তো বাড়িতে যেহেতু লোকজন, তো স্কুলে যেতে চাইছে না। আর ওর কথা শুনে যদি ওকে স্কুলে না পাঠিয়ে বাড়িতে রেখে দিই, তাহলে কোন ফাঁকে দেখা গেল এদের থেকে, মানে এদের কাছ থেকে বেরিয়ে বাইরে চলে গেছে খেলার জন্য। আর সেই জন্যই ওকে স্কুলে পাঠাবো। আর এরা তো ওই যে দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে, তো এরা বেরিয়ে গেলে আবার ওকে সেই একাই থাকতে হবে। তো সেই কারণে ভেবেছি যে যাই হোক না কেন স্কুলটা কামাই করানো যাবে না, তাই আর কি এই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। তো এখনও তো অনেকটাই সময় আছে, যেহেতু সকাল সকালই রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর বাজারটাও আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমার ওই মাটনটা কষানো হয়ে যাওয়ার পরে ওটা প্রেশার কুকারে দেব, সেই সময় আর কি ছেলেকে গাড়িতে তুলে দিতে গেছিলাম। তো এই যে এখন একে একে সমস্ত মশলা বেটে নিচ্ছি, ওই যে সময় আছে বলে খুব একটা অসুবিধা হচ্ছে না। আরও কেন টেনশন নেই বলো তো, যেহেতু সকালে ওদের একটু ডাল ভাত খাইয়ে দিয়েছি, তো সেই জন্য রান্নার সেরকম কোনো তাড়া নেই। আর ওদেরকে খাইয়ে দিয়ে আমিও কিন্তু সেই সঙ্গে খেয়ে নিয়েছি। আর আজকে কিন্তু ছেলে নিজে হাতেই স্নান করবে, নিজে হাতেই খাবে, তো সেই কারণে আরও একটু ফ্রি আমি।
আর এখনও কিন্তু টিফিনটা আমার তৈরি করা হয়নি। তো ওই মাংসটা কষতে দিয়েই আর কি ওই ফাঁকে টিফিনটা আমি তৈরি করে নেব। তো আজকে যেহেতু কাজের চাপটা একটু বেশি, তাই ভেবেছিলাম কি যে ওকে একটু ম্যাগি করে দেব। তারপরে দেখি ওদিকে ম্যাগি শেষ, যেহেতু এখনও নিজেই তৈরি করে নিতে পারে, তাই সন্ধ্যা হলেই জানো তো ইন্ডাকশানে নিজে নিজে ম্যাগি তৈরি করে খেয়ে নেয়। সেই কারণে ওর টিফিনের জন্য যে আমি এনে রাখি সেগুলো আর থাকে না। তো আজকেও ভেবেছিলাম যে একটু ম্যাগি করে দেব, তো এখন গিয়ে দেখি ম্যাগি সব শেষ। তো এখন বাধ্য হয়েই এক প্রকার আমাকে ওকে ওই চিনির পরোটাই তৈরি করে দিতে হবে। তো এদিকে দেখো মশলাটা মানে পেঁয়াজ রসুন আদা ওই মশলাগুলো ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে ওই একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিলাম। তারপরে একদম শেষবারের মতো আরও একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেব যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ে। তো তারপরে দেখো মশলাটা কষা হয়ে গেছে, আর এখন মাটনটাকে দিয়ে বেশ অনেকক্ষণ কষে নেব। মাটনটার টেস্ট হয় যত ভালো বেশি কষা হবে ততই কিন্তু মাটনের টেস্টটা ভালো হবে। তো আমি এই যে মশলাটা আগে তো এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। তারপরে যে মাটন থেকে জলটা বেরোবে সেই জলটাকেও হাই ফ্লেমে দিয়ে ভালো করে শুকিয়ে মাটনটাকে একদম কালো মতো করে কষিয়ে নিতে হবে। তারপরে আর কি প্রেশার কুকারে 4টে সিটি দিলেই মাটনটা রান্না হয়ে যাবে। তো ওইদিকে টিফিনটা করে ছেলেকে হচ্ছে স্কুলের গাড়িতে তুলেও দিয়ে এসেছিলাম। আর মাটনটা সিটি দিয়ে কড়াইতে আবারও শিফট করে দিয়েছি, একটুখানি গরম মশলা দিয়ে ওটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি লো ফ্লেমে, যাতে করে মাটনের তেলটা ছেড়ে দেয়। আর যেহেতু একটু ফ্রাইড রাইস করব, তো সেই জন্য এদিকে ফ্রাইড রাইসের প্রিপারেশনও শুরু করে দিয়েছি। তো হচ্ছে এই ভেজিটেবলগুলো হচ্ছে চপারেই চপ করে নিয়েছি, মানে গাজরটা হচ্ছে আমার ওই হ্যান্ড চপার আছে ওটাতে চপ করে নিয়েছি। আর বিনসটাকে আমি একটু মানে স্ল্যান্টিংভাবে কেটে নিয়েছি। তো ঘিয়ের মধ্যে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তারপরে এই বিনস আর গাজরটাকে ভেজে নিয়েছি, আর সবশেষে একটুখানি কাজু কিশমিশ দিয়ে ভেজে নিয়ে এই যে জল ঝরিয়ে রাখা রাইসটা দিয়ে দিচ্ছি। তো আগে লাস্ট টাইম যখন রাইস করেছিলাম তখন সেই দিন জানো তো আমার রাইসটা খুব নরম হয়ে গেছিলো। তবে আজকে রাইসটা নামানোর সময় আমার বাবাকে দেখিয়ে নিয়েছি, তো বাবা দেখে দিয়েছে। তো আজকে রাইসটা খুব ভালো হয়েছে, একদম ঝরঝরে হয়েছে, একটাও ভেঙে যায়নি বা একটার সাথে একটা লেগে যায়নি। আর জানো তো আমাদের এই বাড়িতে তো আমি মানে অনেক দিন পরে পরে এই সমস্ত খাবার দাবার করি, মানে রাইস টাইস। তবে আমাদের ওই বাড়িতে যেহেতু আমার বাবা ভাই ওরা সকলেই এই সমস্ত খাবার খেতে পছন্দ করে, তো ওদের কিন্তু মানে 2-1 দিন পরে পরেই হচ্ছে এই ধরনের খাবারগুলো হয়ে থাকে। তো সেই কারণেই বাবাও যেহেতু এগুলো খেতে ভালোবাসে, তাই আমিও চেষ্টা করলাম যে বাবার পছন্দের খাবারই রান্না করে বাবাকে খাওয়াতে। আর আমার বাবার যেহেতু শরীরটা এখনও ভালোই আছে, মানে খাওয়া দাওয়াতে কোনো রকম কোনো অসুবিধা হয় না, তো সেই জন্য আমি আরও ভালোবেসে বাবাকে খাওয়াই। দেখা যাবে একটা সময় বয়স হয়ে গেলে তখন হচ্ছে ওই বয়সজনিত কারণেই পছন্দের খাবারগুলো আর খেতেই পারবে না। তো সেই কারণে বাড়িতে তো খাই, মা করে দেয়। আর এখানে আমার কাছে এলেও আমি চেষ্টা করি বাবার পছন্দের খাবারগুলো খাওয়াতে। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। তো ওরা ওই খাওয়া দাওয়া করে 2টোর সময়ই বেরিয়ে গেছিলো। তারপরে আমার মনটা ভীষণ খারাপ করছিল। আর বাবারা যে ঘরে ঘুমিয়েছিল সেই ঘরটা তো আমি কতক্ষণ যেতেই পারিনি, যেহেতু কালকে থেকে এতক্ষণ পর্যন্ত হচ্ছে ঘরটা জমজমাট ছিল, সবাই ছিল। তো ওই ঘরটার দিকে জানো তো মানে অনেকক্ষণ পর্যন্ত আমি যেতেই পারছিলাম না, তাকাতেই পারছিলাম না। তো পরে আস্তে আস্তে সবটাই ঠিক হয়ে গেছে। তো মেয়েদের তো এটাই জীবন, এটাকেই মেনে নিতে হবে যে এক বাড়িতে বেড়ে ওঠা, একজনের আদর যত্নে বড় হওয়া, তারপরে একটা বয়সের পরে অন্য একটা বাড়িতে থাকা, সেখানেই বাকি জীবনটা কাটিয়ে দেওয়া। তো ভাবতে গেলে না ভীষণ অবাক লাগে। তো যাই হোক, আজকে আমার কিছু পার্সেল এসেছিলো, তো সেগুলোকে দুপুরবেলা যেগুলো ধোয়ার ধুয়ে রেখেছিলাম। আর এই যে কিছু স্ট্যান্ড নিয়েছিলাম আমার এই মানে ক্যাবিনেটের জন্য, তো সেই স্ট্যান্ডগুলোতে ডিনার প্লেটগুলো হচ্ছে সাজিয়ে রাখলাম। তো এরকম 4টে স্ট্যান্ড আমি নিয়েছিলাম, তো এই 2টো নিচে দিয়েছি আর এই 2টো উপরে রাখবো। তো আমার কাছে মানে ভালো ডিনার সেট নেই বললেই চলে, যে যা কিছু ছিল সব আমার বিয়েতে গিফট পাওয়া ছিল। তো এগুলো এতদিন ধরে ব্যবহার করতে করতে না এগুলো হচ্ছে সব খারাপ হয়ে গেছে। তো এই একটা নতুন নিয়েছি কিছুদিন আগে, আর হাজব্যান্ডকে বলেছি আরও একটা ডিনার সেট আমাকে কিনে দিতে। তো দেখি কবে নেওয়া হয়। তো আমার গত ভিডিওতে আমার বার্থডে সেলিব্রেশনের কয়েকটা ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেখানে তোমরা অনেকেই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, উইশ করেছো। তো চলো তোমাদের ওই কমেন্টগুলো এখন একটু পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল শতাব্দী সরকার দিদিভাই। তো দিদিভাই লিখেছে শুভ জন্মদিন, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো। আরও কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা মালাকার। তো প্রিয়াঙ্কা লিখেছে শুভ জন্মদিন দিদিভাই, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালো থেকো তুমি দিদিভাই। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, অনেক ধন্যবাদ তোমাকে, আর তুমিও খুব ভালো থেকো। আরও কমেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে শুভ জন্মদিন বুনু,
রইল অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার ভালোবাসা নিও। আরও কমেন্ট করেছিল আশাজু আইডি থেকে, তো লিখেছে হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। আর কমেন্ট করেছিল ঝুমা দিদিভাই, তো দিদিভাই লিখেছে শুভ জন্মদিন, অনেক অনেক ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো আর আমার ভালোবাসা নিও। আর কমেন্ট করেছিল সামিয়া আক্তার, তো সামিয়া লিখেছে শুভ জন্মদিন দিদিভাই, থ্যাংক ইউ সামিয়া, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। আর কমেন্ট করেছিল শম্পা দিদিভাই, তো লিখেছে হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ দিদিভাই। আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই, তো দিদিভাই লিখেছে শুভ জন্মদিন প্রিয় বোন, অনেক অনেক শুভকামনা রইল, ঈশ্বর তোমাকে সবসময় সুখী রাখবেন এই কামনা করি। খুব ভালো লাগলো আজকের ভিডিও, এইভাবেই ভালো থেকো, আনন্দ থেকো ডিয়ার। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো আর আমার অনেক অনেক ভালোবাসা নিও। আরও কমেন্ট করেছিল পূজা ঘোষ, তো পূজা লিখেছে শুভ জন্মদিন দিদিভাই, খুব ভালো লাগলো ভিডিও আর তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি উনি যেন তোমাকে সর্বসুখে সুখী করে যেন। থ্যাংক ইউ পূজা, অনেক ভালোবাসা তোমাকে আর তুমিও খুব ভালো থেকো। আর কমেন্ট করেছিল কার্লি টেলস থেকে বোন, তো বোন লিখেছে বিলেটেড হ্যাপি বার্থডে সোনাদি, উইশ ইউ এ প্রসপারাস লাইফ অ্যাহেড। আর ড্রেসটা দারুণ লাগছে, দাদাভাই কিনে দিল নাকি? থ্যাংক ইউ বোন, অনেক ভালোবাসা তোমার জন্য। আর হ্যাঁ গো, ড্রেসটা আমরা কি বলতো অনলাইনে যেহেতু শপিং করি, তো হাজব্যান্ডের পছন্দ মানে কোনো কিছু পছন্দ হলে সেটা হাজব্যান্ডকে দেখিয়ে নিই, আর এই বোল্ড টাইপের কিছু পরতে হলে সেটা হচ্ছে আগে অর্ডার করে ওকে পরে দেখাই, ও যদি হ্যাঁ বলে তারপরে আর কি রাখি, আর পেমেন্টটা তো ওই করে, তো সেই মতো করে ওই কিনে দিয়েছে বলতে পারো। আর কমেন্ট করেছিল তৃষ্ণা পাল, তো তৃষ্ণা লিখেছে যে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে দিদিভাই, ভালো থেকো সুস্থ থেকো আর এই কামনাই করি। আর রেগুলার ভিডিও দেবে দিদিভাই, খুব ভালো লাগে ভিডিও দেখতে, না দেখতে পেলে খুব খারাপ লাগে দিদিভাই, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ বোন। আর কি বলতো, ওই যে বলি না যে আমারও ভালো লাগে প্রত্যেক দিন ভিডিও শেয়ার করতে, তবে কিছু কিছু প্রবলেমের কারণে রেগুলারিটি মেনটেন করা হচ্ছে না, তার জন্য অনেক দুঃখিত, তবে আমি চেষ্টা করব যাতে প্রত্যেক দিন ভিডিও শেয়ার করতে পারি। আরও কমেন্ট করেছিল সামুন্নেসা খাতুন দিদিভাই, তো লিখেছে বিলেটেড হ্যাপি বার্থডে ডিয়ার, খুব ভালো থেকো প্রিয়জনদের নিয়ে। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো আর আমার অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য। তো আরও একবার তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার অনেক অনেক আন্তরিক ভালোবাসা, তোমরা সকলেও খুব ভালো থেকো। তো ওই যে তোমাদেরকে বলছিলাম না যে অনলাইন থেকে কিছু জার এসেছে আমার, তো এই জারগুলো নিয়েছিলাম, তো একটার মধ্যে একটু ঘি রেখেছি আর এটার মধ্যে রাখবো একটুখানি সাদা তেল। মাঝে মধ্যে কোনো কিছুতে তেল ব্রাশ করতে হলে না ওই ব্রাশের প্রয়োজন হয়, তো আলাদা করে যদি ব্রাশ ইউজ করি তাহলে সেই ব্রাশটাকে আবার ধুয়ে রাখতে হয় বা সেটাকে কোথায় রাখবো সেটা ভাবতে হয়। তো এই ধরনের জারগুলো দেখলাম অনলাইনে পাওয়া যাচ্ছে, তাই আর কি নিয়ে নিলাম, তো বেশ ভালো। আর ওটার মধ্যে ঘি রেখেছি, ঘির ক্ষেত্রেও তাই, যে স্পুনটাকে আবার কোথায় রাখবো, তো সেই কারণে ওটার মধ্যেও একটা স্পুন রয়েছে আর এটার মধ্যে একটা ব্রাশ রয়েছে। আর এটা হলো হচ্ছে ওই মধু রাখার জার একটা, মানে হানি জার, তো এটার মধ্যেও দেখো একটা ড্রিপার রয়েছে, তো যেগুলোর মধ্যে আমি তেল আর ঘি রেখেছি। এই মধু রাখার জন্য ওরকম কন্টেনার ছিল, তবে আমার যেহেতু এরকম উডেনগুলোই বেশি পছন্দ মধু রাখার জন্য, তো সেই জন্য এরকম উডেন ডিপার দেওয়া যেগুলো আছে সেরকমই একটা জার নিয়েছি। তবে এই জারটা ফিল করতে গেলে আমাকে অনেকটা মধু এনে রাখতে হবে, তবে এটা দেখতে ভালো লাগবে। তো যাই হোক, ওগুলো তো ফিল করে নিয়েছি আর এখন ওগুলো তো যেহেতু কাচের, তো খুব ভালো জায়গায় এগুলোকে রাখতে হবে যাতে করে ভেঙে না যায়। তো এই জায়গাটা দেখলাম যে মানে হাতটাতে একটু কম লাগে বা কম ইউজ হয়, তো সেই কারণে এগুলোকে ওই জায়গা দিয়ে সাজিয়ে রাখলাম। তো এগুলো বাইরে রাখলেই বেশি ভালো লাগবে দেখতে, কারণ এগুলো তো দেখতে ভীষণ সুন্দর, তো সেই জন্য খোলা জায়গাতে রাখলে এগুলো যেহেতু চোখে পড়বে আর দেখতেও ভালো লাগবে। তো তারপরে দেখো এই একটা ম্যাট আমি নিয়ে যে কি ভুল করেছি, এগুলো বিভিন্ন প্রিন্টের পাওয়া যায়, তবে আমি একদম ব্ল্যাক কালারে নিয়েছি, তো তো সেই জন্য নোংরা হলে না বড্ড বেশি চোখে লাগে, তো সেই জন্য ভেজা একটা ওয়াইপার দিয়ে এই ম্যাটটাকে মুছে নিলাম। আর এটা আমি নিয়েছি এই কাচের বাসনগুলো ধুয়ে রেখে যে জল ঝরাতে হয়, তো ওটার উপর রাখলে জলটা ওইটাই অ্যাবজর্ব করে নেয়, তো সেই কারণে কাচের বাসনগুলো তো সবসময় সমস্ত বাসনের সঙ্গে রাখা যায় না, তো কাচের বাসনগুলো রাখার জন্য ওই ম্যাটটা আমি নিয়েছি। তো এই যে বললাম কালো রঙটা নেওয়া ভুল হয়ে গেছে, একটুখানি ধুলো মানে কিছু লাগলেই আর কি ওটা বড্ড নোংরা লাগে। তো আজকে তো আবার ছেলেকে সন্ধ্যাবেলা পড়াতে এসেছিলো, তো ওর টিউটরকে যে চা জল দিয়েছিলাম সেই বাসনগুলোই আর কি এখন ধুয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওতে আমি যাদের কমেন্টগুলো পড়লাম আর যাদের কমেন্ট আমি পড়তে পারলাম না, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।